নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 কেমিস্ট্রির প্রথম অধ্যায় ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা জানবো কিভাবে উষ্ণতা এবং চাপের পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, লিন তাপ, লেটেন্ট হিট জিনিসটা কি, এবং এই টপিক থেকে পরীক্ষায় আসার মতো বেশ কিছু গাণিতিক সমস্যা ও প্রশ্নোত্তর সমাধান করব। তাই কোনো অংশ স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই টপিক থেকে আর কোনো ডাউট থাকবে না। তো চলো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আজকে ভিডিও শুরু করা যাক। নতুন টপিক শুরু করার আগে চলো গতকাল আমরা কি পড়েছিলাম তার ঝটপট একবার কুইক রিভিশন, কুইক রিক্যাপ করে নিই। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছি পদার্থের মূলত তিনটি সাধারণ অবস্থা থাকে। কি কি? 1 নাম্বার কঠিন সলিড, 2 নাম্বার তরল লিকুইড, 3 নাম্বার গ্যাস। কঠিনের ক্ষেত্রে কি দেখেছিলাম? কণাগুলি খুব কাছাকাছি ঠাসাঠাসি অবস্থায় থাকে। তরলের ক্ষেত্রে দেখেছিলাম কণাগুলির ব্যবধান কঠিনের চেয়ে বেশি। আর গ্যাসের ক্ষেত্রে কি দেখেছিলাম? কণাগুলি অত্যন্ত দূরে এবং স্বাধীনভাবে ছোটাছুটি করছে। বিশেষ অবস্থা কি আর কি মনে রাখতে হবে? এছাড়াও আরও দুটো বিশেষ অবস্থা আছে। 1 নাম্বার প্লাজমা, 2 নাম্বার বোস আইনস্টাইন কন্ডেনসেট। অর্থাৎ আমরা এখান থেকে জানলাম পদার্থের 5টি অবস্থা। নাম্বার 1 সলিড, নাম্বার 2 লিকুইড, নাম্বার 3 গ্যাস, নাম্বার 4 প্লাজমা, নাম্বার 5 বোস আইনস্টাইন কন্ডেনসেট। আশা করি তোমরা পদার্থের এই অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেলে। নেক্সট এবার আমরা জানবো ইন্টার কনভার্সন, অবস্থার পারস্পরিক রূপান্তর। মনে রাখবে তাপ এবং চাপের পরিবর্তন করে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া যায়। অর্থাৎ তাপ ও চাপ প্রয়োগ করে একটা পদার্থকে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় আমরা নিয়ে যেতে পারি। এই পরিবর্তনগুলো চলো আমরা নিচে দেখি। কঠিনকে যদি তুমি হিট দাও কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। সলিডকে হিট দিলে লিকুইডে পরিণত হয়। ঠিক একইভাবে লিকুইডকে যদি তুমি আরো হিট দাও এটা গ্যাসে পরিণত হবে। অন্যভাবে দেখলে দেখো, গ্যাসকে যদি আমরা কুল অফ করি তাহলে কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে। আবার লিকুইডকে যদি আরো কুল অফ করি কিসে পরিণত হবে? সলিড, কঠিনে পরিণত হবে। তাহলে আমরা এখানে কি কি জানলাম? সবার প্রথমে জানলাম মেল্টিং। মেল্টিং জিনিসটা কি? গলন জিনিসটা কি? কঠিন থেকে তরল হওয়াকেই বলে গলন বা মেল্টিং। তারপরে আমরা কি শিখলাম? তারপরে আমরা শিখলাম এভাপোরেশন, অর্থাৎ বাষ্পীভবন। বাষ্পীভবনে কি শিখলাম? তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় এভাপোরেশন বা বাষ্পীভবন। তারপরে আমরা কি শিখলাম? ঘনীভবন বা কন্ডেনসেশন, অর্থাৎ গ্যাস থেকে তরলে ফিরে আসা। এই গ্যাস থেকে তরলে ফিরে আসা এটাকেই আমরা শিখলাম ঘনীভবন বা কন্ডেনসেশন। আর কি শিখলাম? ফ্রিজিং, অর্থাৎ হিমায়ন। হিমায়নে কি শিখলাম? তরল থেকে কঠিনে রূপান্তরিত হওয়ার ঘটনাটাই ছিল ফ্রিজিং বা হিমায়ন। এছাড়াও আমরা আরো দুটো জিনিস শিখব। তার মধ্যে একটা হচ্ছে ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, আর একটা হচ্ছে ডিপোজিশন। প্রথমে আমরা দেখি সাবলিমেশন। সাবলিমেশন জিনিসটা কি? কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে চলে যায়, একেই আমরা বলি সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। কোনো পদার্থ কঠিন স্টেট থেকে সরাসরি গ্যাসে চলে যায়। কঠিন অর্থাৎ সলিড স্টেট থেকে ডাইরেক্ট গ্যাসে চলে যায়। এর মধ্যে লিকুইডের কোনো স্টেট থাকে না। এটাই হচ্ছে সাবলিমেশন। আর ডিপোজিশন কি? কোনো পদার্থ গ্যাস থেকে সরাসরি কোথায় চলে আসে? সলিডে চলে আসে। এর মাঝের যে লিকুইড স্টেট এটা থাকে না। এটাকে বলছে ডিপোজিশন, অর্থাৎ গ্যাসীয় স্টেটে ছিল সেখান থেকে সরাসরি সলিড স্টেটে চলে আসলো। এটাকেই বলছে ডিপোজিশন। বোঝা গেল? এর পাশাপাশি আমরা আর একটা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে একটা টিপস। কি মনে রাখবো? পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাপ বৃদ্ধি করলে কণাগুলি কাছাকাছি আসে। কি মনে রাখবো? চাপ বৃদ্ধি করলে কণাগুলি কাছাকাছি আসে। ধরো এটা একটা ম্যাটার। ম্যাটারের মধ্যে অনেকগুলো পার্টিকেলস আছে। তুমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছ, ভেতরের দিকে কম্প্রেস করার চেষ্টা করছো। এর ভেতরের পার্টিকেলসগুলো কি হবে? আরো ক্লোজ আসবে, আরো কাছাকাছি আসবে। তাহলে আমরা কি মনে রাখবো? প্রেশার, চাপ যদি বৃদ্ধি করি কোনো একটা ম্যাটারের ওপরে যদি আমরা চাপ বৃদ্ধি করি, তাহলে এদের মধ্যে অর্থাৎ ম্যাটারের মধ্যে যে পার্টিকেলস থাকে, যে কণা থাকে, সেই কণাগুলো আরো কি আসবে? ক্লোজ আসবে, তারা কাছাকাছি আসবে। আর কি জানবো? তাপ বৃদ্ধি করলে কণাগুলি দূরে সরে যায়। আর একটা পয়েন্ট কি? টেম্পারেচার যদি আমি কি করি? ইনক্রিজ করি, উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি, তাহলে কোনো একটা ম্যাটারের মধ্যে যে পার্টিকেল থেকে কোনো একটা পদার্থ, তার মধ্যে যে কণা থাকে, সেগুলো কি হয়ে যাবে? আরো দূরে সরে যাবে। আরো কি হবে? দূরে সরে যাবে, আরো
দূরে সরে যাবে। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? টেম্পারেচার যদি আমরা বাড়াই, টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তাহলে একটা ম্যাটার, একটা পদার্থ, তার মধ্যে যে পার্টিকেল থাকে, তার মধ্যে যে পার্টিকেল, যে কণা থাকে, এদের মধ্যে ডিস্টেন্স কি হবে? এদের মধ্যে ডিস্টেন্স কি হবে? বাড়বে, ইনক্রিজ করবে। এদের মধ্যে ডিস্টেন্স ইনক্রিজড করবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তাহলে দুটো পয়েন্ট আমরা এখান থেকে জানলাম। নাম্বার 1 পয়েন্ট, চাপ যদি আমরা বৃদ্ধি করি, অর্থাৎ প্রেশার যদি ইনক্রিজ করি, ম্যাটারের মধ্যে যে পার্টিকেল থাকে তারা আরও ক্লোজ আসবে। একটা পদার্থ, তার মধ্যে যে কণা থাকে সেই কণাগুলো আরও কাছাকাছি আসবে। আর কি শিখলাম? টেম্পারেচার যদি ইনক্রিজ করি, উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে ম্যাটারের মধ্যে, পদার্থের মধ্যে যে পার্টিকেল, যে কণা থাকে, তাদের মধ্যে দূরত্ব কি হয়? তাদের মধ্যে দূরত্ব ইনক্রিজ করে, বৃদ্ধি পায়। তার মানে তারা আরও দূরে সরে যায়। এবার আমরা শিখব ডিফিউশন। ব্যাপন জিনিসটা কি? হোয়াট ইজ ডিফিউশন? কোনো পদার্থের কণাগুলি যদি উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে নিজে থেকেই ছড়িয়ে পড়ে, তাদের এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকেই বলে ব্যাপন বা ডিফিউশন। কি বলছে? কোনো পদার্থের কণাগুলির উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে নিজে থেকে ছড়িয়ে পড়ার যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, একেই বলে ডিফিউশন বা ব্যাপন। এটাকে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবার আমাদের জানতে হবে এই ডিফিউশন বা ব্যাপন কেন হয়। এর কারণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব কোনো একটা ম্যাটার, কোনো একটা পদার্থ, তার মধ্যে যে কণা থাকে, সেই কণাগুলো সবসময় র্যান্ডমলি মুভ করে, অর্থাৎ এলোমেলো ঘোরে। এই গতির জন্যেই ব্যাপন হয়। আর কি, আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেই পয়েন্টটা হচ্ছে এই ব্যাপন, এই ডিফিউশনের জন্যে বাইরে থেকে কোনো শক্তির প্রয়োজন বা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না, দেওয়ার প্রয়োজন হয় না, বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয় না। বোঝা যাচ্ছে? এর পাশাপাশি তোমরা আরেকটা জিনিস মনে রাখবে। কি মনে রাখবে? মনে রাখবে উষ্ণতা বাড়ালে, টেম্পারেচার বাড়ালে ব্যাপনের হার বৃদ্ধি পায়, অর্থাৎ ডিফিউশন রেট ইনক্রিজ করে। তাহলে কি মনে রাখবে? টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি, উষ্ণতা যদি আমরা বাড়াই, তাহলে ডিফিউশন অর্থাৎ ব্যাপন, ডিফিউশন অর্থাৎ ব্যাপন, এর রেটটা কি হয়ে যাবে? ডিফিউশন রেট ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। ডিফিউশন জিনিসটা আমরা কি শিখেছি? ডিফিউশনে আমরা শিখেছি একটা পদার্থের মধ্যে যে কণা থাকে, সেটা হাই ডেন্সিটি থেকে কোথায় যায়? লো ডেন্সিটি, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, অর্থাৎ কম ঘনত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে, নিজে থেকে ছড়িয়ে পড়ে। কেমন করে ছড়িয়ে পড়ে? নিজে থেকে ছড়িয়ে পড়ে। তাদের এই নিজে থেকে ছড়িয়ে পড়ার এই যে স্বতঃস্ফূর্ত ঘটনা, এটাকেই বলা হয় ব্যাপন, ডিফিউশন। চলো এবার আমরা শিখব টেম্পারেচার স্কেল, উষ্ণতার বিভিন্ন স্কেল। উষ্ণতা জিনিসটা কি? উষ্ণতা হলো কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তার পরিমাপ করা। উষ্ণতা মাপার জন্য মূলত আমরা 3টে স্কেল ব্যবহার করে থাকি। নাম্বার 1 ডিগ্রি সেলসিয়াস স্কেল, যেটাকে আমরা এইভাবে লিখি। নাম্বার 2 কেলভিন স্কেল, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি। নাম্বার 3 ফারেনহাইট স্কেল, যেটাকে আমরা ডিগ্রি ফারেনহাইট দিয়ে ডিনোট করি। এবার চলো এই স্কেলগুলো, এই টেম্পারেচার স্কেল, উষ্ণতার স্কেল, এর মধ্যে কি কি আছে, এগুলো আমরা কি করে পরিমাপ করব, সেই সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো। সবার প্রথমে আমরা শিখব ডিগ্রি সেলসিয়াস স্কেল জিনিসটা কি। এটি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পারি? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাধারণ ঘরের তাপমাত্রা বা রুম টেম্পারেচার আমরা যেমন ধরি কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে সাধারণ ঘরের তাপমাত্রা, রুম টেম্পারেচার, এটা আমরা কোন থার্মোমিটার স্কেল দিয়ে পরিমাপ করি? সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের সাহায্যে। তাহলে উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পারি? সাধারণ ঘরের তাপমাত্রা বা রুম টেম্পারেচার আমরা যেমন ধরি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে টেম্পারেচারের কোন স্কেল ব্যবহার করলাম? ডিগ্রি সেলসিয়াস স্কেল ব্যবহার করলাম। এবার আমরা জানবো কেলভিন স্কেল জিনিসটা কি। এটা হলো উষ্ণতার এসআই একক। গাণিতিক হিসাবের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়ার সূত্রটা কি? সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে যাওয়ার সূত্রটা কি? কেলভিন ইকুয়ালস টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। তার মানে ধরো তোমাকে দিয়ে দিল 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমাকে বলল এটাকে কেলভিনে নিয়ে যাও। কেমন করে নিয়ে যাব? তোমরা লিখবে কেলভিন স্কেল বা কেলভিনের যে মান, সেটা আমরা কত পাবো? সমান ডিগ্রি সেলসিয়াসের যে মানটা দিয়েছে সেটা বসাবো 25
প্লাস এর সাথে কত করব, এর সাথে করব 273, 273 আমরা অ্যাড করব। তাহলে 25-এর সাথে যদি আমরা 273 অ্যাড করি তাহলে আমরা কেলভিনের যে মানটা সেটা পেয়ে যাব। তাহলে 25 প্লাস 273 এটাকে অ্যাড করো, 5 প্লাস 3 8, 7 প্লাস 2 9, 298, এটা কি কেলভিনে চলে আসলো। কেলভিন তোমাদেরকে দিল 35 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কত হবে কনভার্ট করো। তোমরা কি করবে, কেলভিন লিখবে, ইকুয়ালস টু সাইন দেবে 35 প্লাস 273, মনে রাখবে ডিগ্রি সেলসিয়াসে যে টেম্পারেচারটা দেবে তার সাথে সবসময় 273 কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলেই আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করে ফেলতে পারবো, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে চলে যেতে পারবো। তাহলে 273 প্লাস 35, 5 প্লাস 3 8, 7 প্লাস 3 10, 0 ক্যারি 1, 2 প্লাস 1 3, 308 কেলভিন। আশা করি তোমরা এই সেলসিয়াস স্কেল থেকে কিভাবে কেলভিন স্কেলে টেম্পারেচারকে কনভার্ট করছি আমরা, কিভাবে নিয়ে যাচ্ছি, সেটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখি ফারেনহাইট স্কেল। কি দেখবো আমরা, ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের কি সম্পর্ক? সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক হলো ফারেনহাইট স্কেল ইকুয়ালস টু, ফারেনহাইট স্কেল সমান সমান 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 32। অর্থাৎ আমরা কোনো একটা অবজেক্টের ফাইনাইট স্কেলের টেম্পারেচার কী করে পাবো, লিখবো ফাইনাইট স্কেলের মান ইকুয়ালস টু 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 32। এর সাথে কত অ্যাড করব, 32 অ্যাড করব। তাহলে চলো আমরা একটা কনভার্সন করে দেখি, একটা রূপান্তর করে দেখি। ধরো আমরা বললাম আমাদের সাধারণ ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদেরকে ফাইনাইট ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে নিয়ে যাব, আমরা কি জানি, ফর্মুলা কি, ফাইনাইট ইকুয়ালস টু, ফাইনাইট সমান সমান 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 32। তার মানে কি, তার মানে হচ্ছে দেখো ফাইনাইট সমান সমান 9/5 ডিগ্রি সেলসিয়াসে কত দিয়েছে, ডিগ্রি সেলসিয়াসে দিয়েছে 25 প্লাস 32। তাহলে কাটাকুটি করো, 5 5 যা 25, 9 ইন্টু 5, 9 5 যা 45, ঠিক আছে, 9 5 যা 45 প্লাস 32, 45 প্লাস 32, 5 প্লাস 2 7, 4 প্লাস 3 7, তাহলে 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে খুব সহজেই আমরা ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে ফারেনহাইটে কনভার্ট করে কত পেলাম, 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমরা ইজিলি এক্সামে যদি ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন দেয় কি করবে, লিখবে ফারেনহাইট সমান সমান 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 32। এটাই হচ্ছে তোমাদের ইকুয়েশন, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে তোমরা দেখেছো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য আমরা কি করছিলাম, 273 অ্যাড করছিলাম, কিন্তু ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে করলাম 9/5 ইন্টু ডিগ্রি সেলসিয়াস প্লাস 32। তাহলে দুটো ইকুয়েশন কিন্তু আলাদা, দুটো ইকুয়েশনই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা জানবো এফেক্ট অফ টেম্পারেচার। এবার আমরা কি জানবো, এফেক্ট অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচার মানে কি, উষ্ণতার প্রভাব। কঠিন পদার্থের ওপরে উষ্ণতার কি প্রভাব সেটা সম্পর্কে আমরা জানবো। যখন আমরা কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করি বা তাপ দিই তখন কি ঘটে, দেখো তাপ দেওয়ার ফলে কঠিনের কণাগুলির গতিশক্তি কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। ধরো একটা সলিড, একটা কঠিন পদার্থ আছে, তার মধ্যে পার্টিকেল আছে, তার মধ্যে কণা আছে, এটাকে তুমি কি করছো, হিট দিচ্ছ, তাপ দিচ্ছ, তার ফলে কণাগুলির মধ্যে কি হচ্ছে, ভেলোসিটি বাড়ছে, স্পিড বাড়ছে, কণাগুলির বেগ বাড়ছে। আর বেগ বাড়লেই কি, কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বাড়ে। কারণ আমরা কি জানি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv²। তাহলে কোনো একটা পদার্থ তার কণাগুলিকে যখন আমি হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, তার মানে কি, তার কণাগুলির ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে। ভেলোসিটি আর কাইনেটিক এনার্জি কি প্রপোর্শনেট, সমানুপাতিক সম্পর্ক। তার মানে যত ভেলোসিটি বাড়বে তত কাইনেটিক এনার্জি কি হবে, বৃদ্ধি পাবে। সেই জন্যই এখানে বলেছে তাপ দেওয়ার ফলে কঠিন পদার্থের কণাগুলির গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। আর কি জানবো, গতিশক্তি বাড়ার কারণে কণাগুলি নিজেদের অবস্থানে আরও দ্রুত কাঁপতে বা ভাইব্রেট হতে শুরু করে। ধরো এই একটা ম্যাটার, এই একটা পদার্থ, এর মধ্যে বিভিন্ন কণা আছে, পার্টিকেলস আছে, এটাকে তুমি হিট দিচ্ছ, কণাগুলোর কি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, স্পিড আপ হচ্ছে। তাহলে কণাগুলি কি করবে, আরও বেশি নিজেদের মধ্যে কি করবে, ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে, আরও দ্রুত ছোটাছুটি করতে থাকবে। তাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি হবে, গতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। কখন, টেম্পারেচার যত ইনক্রিজ করবো, উষ্ণতা যত বাড়তে থাকবো। আশা করি তোমরা এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার দেখো আমরা শিখব সলিড স্টেট চেঞ্জ। কঠিন থেকে কিভাবে তরল পদার্থে পরিণত হয় সেটা আমরা জানবো। সবার প্রথমে জানবো মেল্টিং পয়েন্ট, যেটাকে আমরা বলি গলনাঙ্ক। মেল্টিং পয়েন্ট যেটাকে আমরা বলি গলনাঙ্ক। গলনাঙ্কের ডেফিনেশন কি,
গলনাঙ্কের ডেফিনেশন কি? যে সর্বনিম্ন উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে তাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলে। বলছে যে সর্বনিম্ন টেম্পারেচারে কোনো সলিড পদার্থ, কোনো কঠিন পদার্থ গলে লিকুইডে ট্রান্সফার হওয়া শুরু করে, লিকুইডে পরিণত হওয়া শুরু করে, সেই টেম্পারেচারকেই বলা হয় মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক। গলনাঙ্ক আসলে নির্দেশ করে ওই পদার্থের কণাগুলির মধ্যেকার আকর্ষণ বল কতটা শক্তিশালী। আকর্ষণ বল যত বেশি হবে, কণাগুলিকে আলাদা করতে তত বেশি তাপ লাগবে, অর্থাৎ তার গলনাঙ্কও বেশি হবে। ধরো কোনো একটা পদার্থ, কোনো একটা সলিড, তার মধ্যে পার্টিকেলসগুলোর মধ্যে স্ট্রং বাইন্ডিং অর্থাৎ খুব শক্তভাবে তাদের মধ্যে আঁটোসাঁটো বাঁধন, তাহলে তাকে তোমার বেশি টেম্পারেচার দিতে হবে না কম টেম্পারেচার দিতে হবে? অবভিয়াসলি বেশি টেম্পারেচার দিতে হবে। আর যত বেশি টেম্পারেচার দিতে হবে তার মেল্টিং পয়েন্ট হাই না লো? অবশ্যই হাই, অবশ্যই বেশি। অতএব আমরা এখান থেকে জানলাম সলিড অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলির মধ্যে যার যত বাইন্ডিং যত বেশি, যার কণাগুলির মধ্যে আঁটোসাঁটো শক্তি, কাছাকাছি থাকার প্রবণতা যত বেশি, তার মেল্টিং পয়েন্ট তত বেশি। এবার আমরা জানবো ফিউশন অর্থাৎ গলন। কঠিন থেকে, এই যে সলিড কোনো কঠিন পদার্থ, এই কঠিন পদার্থ থেকে কিসে পরিণত হচ্ছে? তরল পদার্থে পরিণত হচ্ছে, লিকুইডে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলে ফিউশন। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলে? ফিউশন বা গলন। দেখো এবার এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো চলো একবার রিভিশন দিয়ে নিই। এক সময় তাপশক্তি কণাগুলির মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলকে অতিক্রম করে ফেলে। বলছে একটা সময় আসে যেখানে তাপশক্তি কণাগুলোর মধ্যেকার যে পারস্পরিক আকর্ষণ বল থাকে, একটা পদার্থ তার মধ্যে পার্টিকেল থাকে, কণা থাকে, তারা পরস্পরকে টানে। বলছে হিট দিতে দিতে এমন একটা স্টেজে আসে, এমন একটা ধাপে আসে যেখানে এই কণাগুলি তাদের মধ্যে যে আকর্ষণ বল দিয়ে একে অপরকে ধরে রেখেছে, সেই আকর্ষণ বলকে অতিক্রম করে যায়। কে অতিক্রম করে যায়? তাপশক্তি। তাই তাপশক্তি বাড়াচ্ছি, অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্ষীণ হচ্ছে। এমন একটা স্টেজ আসে যে টেম্পারেচারে এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল একদম ক্ষীণ হতে 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 পার্টিকেলসগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেটাই বলছে এমন একটা সময় আছে যেখানে তাপশক্তি দিতে দিতে কণাগুলোর মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বল কেউ অতিক্রম করে ফেলে, মানে তাদের মধ্যে আটকে রাখা, তারা একে অপরকে আটকে রাখার যে শক্তি ছিল সেই শক্তিকে ওভারকাম করে ফেলে। তাহলে তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারবে না, তারা কি করবে? একে অপরকে ছেড়ে দেবে। নেক্সট কি পয়েন্ট? এর ফলে কি হয়? কণাগুলি তাদের নির্দিষ্ট স্থান ছেড়ে স্বাধীনভাবে চলাচল শুরু করতে থাকে। তাহলে এই একটা পার্টিকেল, দুটো কণা আছে, এই দুটো কণার মধ্যে একটা আকর্ষণ বল ছিল, আমি নিচ থেকে কি দিচ্ছি? হিট দিতে দিতে এমন একটা স্টেজ আসবে এদের আকর্ষণ বল ক্ষীণ হতে হতে পুরোপুরি ব্রেক করে যাবে। এর থেকে আমরা কি বুঝবো? এই যে জিনিসটা হলো, এই যে সলিড কঠিন পদার্থকে আমরা হিট দিলাম, হিট দেওয়ার ফলে কণাগুলির মধ্যে একটা মুভমেন্ট শুরু হলো, কণাগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারা একে অপরের থেকে দূরে সরে গিয়ে ছোটাছুটি শুরু করে দিল। এর ফলে কি তৈরি হলো? এর ফলে সলিড পদার্থ, কঠিন পদার্থটা লিকুইডে কনভার্ট হয়ে গেল, তরল পদার্থে পরিণত হলো, তরল পদার্থে কনভার্ট হয়ে গেল, তরল পদার্থে রূপান্তরিত হয়ে গেল। একেই আমরা বলি গলন বা মেল্টিং। তাপ প্রয়োগের ফলে, আমরা যখন হিট দিই, টেম্পারেচার ইনক্রিজ করি, এই তাপ প্রয়োগের ফলে আকর্ষণ শক্তি হ্রাস পায়। এই একটা পদার্থের কণা, এদের মধ্যে একটা বন্ড আছে, একটা বাঁধন আছে। আমরা যত টেম্পারেচার, যত উষ্ণতা বাড়াবো, এই বাঁধন কি হবে? ডিক্রিজ হবে, এই বাঁধন হ্রাস পাবে। এর ফলে কি হবে? এর ফলে কণাগুলির মধ্যে দূরত্ব আগের থেকে বাড়বে। তাই বলছে তাপ প্রয়োগের ফলে কণাগুলির মধ্যে আকর্ষণ শক্তি হ্রাস পায় এবং কণাগুলির মধ্যেকার ব্যবধান বৃদ্ধি পায়। তাহলে কঠিন সলিড এর থেকে কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে, তরলে পরিণত হবে, তার থেকে কোথায় যাবে? গ্যাসে যাবে। তাহলে কঠিনের ক্ষেত্রে এর মধ্যে যে কণাগুলি থাকে তাদের মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। এই হচ্ছে তোমার কঠিন পদার্থ সলিড, এই হচ্ছে লিকুইড, আর এই হচ্ছে গ্যাস। এখানে আমরা কি জানবো? এই সলিডের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে এর মধ্যেকার যে পার্টিকেল, এর মধ্যেকার যে কণা, এদের মধ্যে বাইন্ডিং পাওয়ার সব থেকে বেশি। আর লিকুইডের ক্ষেত্রে কি? সলিডের থেকে অপেক্ষাকৃত বাইন্ডিং পাওয়ার কি? কম। আর গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে এর মধ্যে যে পার্টিকেল থাকে, এদের মধ্যে যে কণা থাকে, এদের বাইন্ডিং পাওয়ার আরও কম। সেই জন্যই সলিডের ক্ষেত্রে এর মধ্যে যে কণাগুলো থাকে, পার্টিকেল থাকে, এরা কাছাকাছি থাকে। কি থাকে? কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে কাছাকাছি থাকে না, ছড়িয়ে যায়। আর গ্যাসের ক্ষেত্রে কি? অনেক বেশি ছড়িয়ে যায়। চলো এবার আমরা মেল্টিং পয়েন্ট আর ফিউশন জিনিসটা একবার রিক্যাপ করে নিই, একবার রিভিশন দিয়ে নিই। তাহলে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক সম্পর্কে আমরা কি জানলাম? যে সর্বনিম্ন উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় বা তরলে পরিণত হতে শুরু করে তাকে আমরা বলবো গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট।
গলনাঙ্ক কি নির্দেশ করে? এটি জানায় যে ওই পদার্থের কণাগুলির মধ্যেকার আকর্ষণ বল কতটা শক্তিশালী। আকর্ষণ বল যত বেশি তার গলনাঙ্ক তত বেশি। আমি বললাম কোন একটা পদার্থ, তার মধ্যে যে কণা থাকে, এদের মধ্যে যে বাইন্ডিং পাওয়ার থাকে, এই বাইন্ডিং পাওয়ার যত বেশি, অর্থাৎ এদের মধ্যে যে আকর্ষণ বল যত বেশি, তাদের কি, তাদের মেল্টিং পয়েন্ট, কি, তাদের গলনাঙ্ক তত বেশি। তাদেরকে গলাতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাদেরকে গলাতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাদেরকে গলাতে তত বেশি হিট দিতে হবে। বুঝতে পারলে? উদাহরণ এক্সাম্পল মনে রাখবে, বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক কি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, অর্থাৎ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এই উষ্ণতায় সলিড থেকে কিসে পরিণত হয়? লিকুইডে পরিণত হয়। এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটাই আইস অর্থাৎ বরফের ক্ষেত্রে কি মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক। ফিউশন জিনিসটা কি? কঠিন থেকে তরলে পরিণত হওয়ার এই যে প্রক্রিয়া, এই যে সলিড থেকে লিকুইডে পরিণত হলো, যে টেম্পারেচারে এই যে সলিড থেকে লিকুইডে পরিণত হলো, যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারকে বলা হয়, যে সর্বনিম্ন টেম্পারেচার, সেই টেম্পারেচারকে কি বলা হয়? মেল্টিং পয়েন্ট। কিন্তু এই যে প্রসেস, এই যে পদ্ধতি, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলে ফিউশন বা গলন। চলো এবার আমরা শিখবো লেটেন্ট হিট কনসেপ্ট। লিনতাপ জিনিসটা কি? এটা একটা খুব মজার এবং জরুরি বিষয়, এটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। কি আছে এর মধ্যে? যখন বরফ গলতে শুরু করে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফ গলে জল হচ্ছে, ততক্ষণ কিন্তু থার্মোমিটারের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসেই স্থির থাকে। আমরা বাইরে থেকে অনবরত তাপ দিয়ে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও উষ্ণতা কিন্তু বাড়ছে না। তাহলে এই তাপ কোথায় যাচ্ছে? এই যে রহস্য, এটাই আমরা আজকে শিখব। এর মধ্যেই লুকিয়ে আছে লিনতাপের কনসেপ্ট। বলছে এই লুকিয়ে থাকা তাপকেই কি বলে? লেটেন্ট হিট বা লিনতাপ। বলছে একটা সলিড, একটা কঠিন পদার্থ, মনে করে এটা একটা আইস। এই আইসকে তুমি কি দিচ্ছ? হিট দিচ্ছ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 273 কেলভিনে কি হয়ে যাবে? এই আইসটা গলতে শুরু করে দেবে। কিসে গলতে শুরু করে দেবে? লিকুইডে পরিণত হতে শুরু করবে। লিকুইড অর্থাৎ তরল, ওয়াটার, জলে পরিণত হওয়া শুরু করবে। একটুখানি জল হলো, ঠিক আছে। এইবার বলছে আরো তাপ দিচ্ছি, আইসটা আরেকটু হলো জল। আরো তাপ দিচ্ছি, আইসটা আরেকটু ওয়াটারে কনভার্ট হলো। আরো তাপ দিচ্ছি, বরফটা কি হলো? আরেকটু জল হলো। আরো তাপ দিচ্ছি, বরফটা আরো জল হলো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এই পুরো টোটাল বরফটা জলে পরিণত না হলো, ততক্ষণ আমরা একটা থার্মোমিটার দিয়ে মেজার করছিলাম। এর যে টেম্পারেচার, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিনই থাকলো, কোনো চেঞ্জ হলো না। তাহলে এই যে কঠিন পদার্থ, এই বরফ প্রথম যে গলা শুরু করলো, জলে পরিণত হওয়া শুরু করলো, তখনও টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। পুরো বরফ গলে জলে পরিণত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত টেম্পারেচার কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তার মধ্যে আমি তো হিট তো বাড়িয়েছি, হিট দেওয়া তো আমি থামিয়ে দিইনি। তাহলে এই যে এক্সট্রা হিট আমরা দিলাম, সেই হিটগুলো কোথায় গেল? এই লুকিয়ে থাকা তাপকে, এই লুকিয়ে থাকা হিটকেই বলা হয় লেটেন্ট হিট বা লিনতাপ। এই তাপ উষ্ণতা বাড়ায় না, বরং পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে, কণাগুলির মধ্যেকার আকর্ষণ বল ভেঙে দিতে সাহায্য করে। অর্থাৎ একটা পদার্থ, তার মধ্যে যে কণা থাকে, তাদের মধ্যে যে বন্ধন থাকে, তারা যে বন্ধনের সাহায্যে একে অপরের সাথে মিলেমিশে থাকে, জুড়ে থাকে, সেই বন্ধন ভাঙতে যে হিট, যে তাপ ব্যবহৃত হয়, সেটাকেই বলা হয় লেটেন্ট হিট অর্থাৎ লিনতাপ। আশা করি তোমরা এই লিনতাপের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার আমরা কিছু ডেফিনেশন এবং কনসেপ্ট জেনে নিই। লেটেন্ট হিট অফ ফিউশন জিনিসটা কি, অর্থাৎ গলনের লিনতাপ কি। দেখো, ফার্স্ট তোমরা হেডিং দাও, লেটেন্ট হিট অফ ফিউশন। গলনের সময় লিনতাপ কিভাবে ব্যবহৃত হয়, লিনতাপ জিনিসটা কি সেটা আমরা জানবো। দেখো ডেফিনেশন লেখো, সংজ্ঞা: বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থের গলনাঙ্কে 1 কেজি কঠিন পদার্থকে সম্পূর্ণভাবে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়, তাকেই বলা হয় পদার্থের গলনের লিনতাপ। অর্থাৎ এখানে তোমাদেরকে কি মনে রাখতে হবে? ধরো 1 কেজি কোনো কঠিন পদার্থ, এই কঠিন পদার্থকে তুমি 1 কেজি লিকুইড অর্থাৎ 1 কেজি তরল পদার্থে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হবে, তাকেই আমরা বলবো গলনের লিনতাপ। তাহলে 1 কেজি সলিড অর্থাৎ কঠিন পদার্থকে 1 কেজি লিকুইডে কনভার্ট করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই তাপশক্তিকেই বলা হয় গলনের লিনতাপ। মনে রাখতে হবে এই গলনের লিনতাপ, এই যে 1 কেজি সলিড থেকে, 1 কেজি কঠিন পদার্থ থেকে 1 কেজি লিকুইড, 1 কেজি তরলে পরিণত হলো, এই পরিণত করার জন্যে যে তাপশক্তির প্রয়োজন হলো, এটাই হচ্ছে পদার্থের গলনের লিনতাপ। এখানে কি মনে রাখতে হবে, কি পয়েন্ট মনে রাখতে হবে? এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে তাপমাত্রার কোনো বৃদ্ধি হয় না, তাপমাত্রার গলনাঙ্কে স্থির থাকে। অর্থাৎ একটা বরফ, আইস, সেই আইস থেকে কিসে কনভার্ট করছি? ওয়াটার, জলে কনভার্ট করছি। পুরো আইস যতক্ষণ না পর্যন্ত ওয়াটারে কনভার্ট হচ্ছে, ওয়াটারে যাচ্ছে, রূপান্তরিত হচ্ছে, ততক্ষণে টেম্পারেচার কি 0 ডিগ্রি সেলসিয়াসই থাকে।
কিন্তু এর মধ্যে কি হিট কিন্তু আমি দিয়ে যাচ্ছি। এই যে লোকানো হিট, এই যে হিডেন হিট, এটাই হচ্ছে লেটেন্ট হিট, যেটা এই আইসের মধ্যেকার থাকা যে পার্টিকেল, এই আইস বরফের মধ্যেকার থাকা যে কণা, এর মধ্যে যে বন্ধন, এদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা ভাঙতে সাহায্য করছে। এই বরফের মধ্যে থাকা কণাগুলির আকর্ষণ বল ভাঙতে যে তাপ, যে হিট ব্যবহৃত হচ্ছে, এটাই হচ্ছে গলনের লীন তাপ। বোঝা গেল? আর কি মনে রাখবে? এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? 0°C উষ্ণতার বরফের চেয়ে 0°C উষ্ণতার জলের কণাগুলির শক্তি অনেক বেশি থাকে, কারণ জলে অতিরিক্ত লিনতাপ থাকে। বলছে 0°C যে আমরা বরফ আছে, সেই বরফের তুলনায় 0°C যে ওয়াটার, যে জল আছে, এই জলের মধ্যে যে কণা থাকে, সেই কণাগুলির মধ্যে শক্তি অর্থাৎ এনার্জি বেশি থাকে। কেন? তার কারণ এই 0°C বরফ থেকে 0°C ওয়াটার জলে রূপান্তরিত করার জন্য আমাদেরকে কি দিতে হয়েছে? হিট দিতে হয়েছে। আর হিট দিলে কি হয়? হিট দিলে পদার্থের মধ্যে যে কণা থাকে, সেই কণাগুলির মধ্যে ভেলোসিটি স্পিড আপ হয়, তাদের গতিশীলতা বৃদ্ধি পায়। গতিশীলতা বৃদ্ধি পেলে আমরা কি জানি? কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। কাইনেটিক এনার্জি ফর্মুলা আছে 12mv²। ভি বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, গতিশক্তি বাড়বে। 0°C উষ্ণতায় যে বরফ ছিল, তাদের মধ্যে যে গতিশক্তি, তার তুলনায় 0°C যে এখন জল হলো, যে ওয়াটার হলো, তার গতিশক্তি বেশি। সেটাই বলছে যে 0°C উষ্ণতার বরফের চেয়ে 0°C উষ্ণতার জলের কণাগুলির মধ্যে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বেশি থাকে। কারণ কি? এর মধ্যে কি ঢুকে থাকে? এর মধ্যে লীন তাপ ঢুকে থাকে। এর মধ্যে কি ঢুকে থাকে? এর মধ্যে লীন তাপ ঢুকে থাকে। চলো এবার আমরা শিখবো বয়লিং আর বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটন ও স্ফুটনাঙ্ক জিনিসটা কি। প্রথমে দেখো স্ফুটন, বয়লিং কি? যখন তরলকে তাপ দেওয়া হয়, কণাগুলির গতি আরও বেড়ে যায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে তরলটি ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়। মনে রাখবে, বয়লিং বা স্ফুটন হলো একটি বাল্ক ফেনোমেনা, অর্থাৎ সমগ্র অংশ জুড়ে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ বাষ্পীভবন শুধু উপরিভাগে হয় না, তরলের সমস্ত অংশ থেকে কণাগুলি বাষ্পে পরিণত হতে শুরু করে। এটাই হচ্ছে স্ফুটন। আর বয়লিং পয়েন্ট কি? স্ফুটনাঙ্ক কি? যে নির্দিষ্ট উষ্ণতায় তরল ফুটতে শুরু করে এবং দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়, তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ যে নির্দিষ্ট একটা টেম্পারেচার উষ্ণতায় একটা লিকুইড, একটা তরল কিসে পরিণত হয়? যে নির্দিষ্ট টেম্পারেচারে একটা লিকুইড, যে নির্দিষ্ট উষ্ণতায় একটা লিকুইড, একটা তরল ফুটতে শুরু করে অর্থাৎ গ্যাসে পরিণত হয়, সেই উষ্ণতাকে বলা হয় স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। জলের স্ফুটনাঙ্ক কত? 100°C অর্থাৎ 100°C। কেলভিন স্কেলে এটা কত হবে? আমরা কি জানি? কেলভিন স্কেলে কি করে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস থেকে কনভার্ট করতে হয়? ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে যেতে হয় ডিগ্রি-সেলসিয়াস এর যে টেম্পারেচার, তার সাথে 273 অ্যাড করতে হয়। ডিগ্রি-সেলসিয়াসে কত? 100°C। তার সাথে কত যোগ করব? 273 যোগ করব, 273 যোগ করব, কত পাবো? 373, 373 কেলভিন। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট লেটেন্ট হিট অফ ভেপার অর্থাৎ বাষ্পীভবনের লিনতাপ জিনিসটা কি? বাষ্পীভবনের সময় লিনতাপ কিভাবে ব্যবহৃত হয়? দেখো কি বলছে। বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থের স্ফুটনাঙ্কে 1 কেজি তরল পদার্থকে সম্পূর্ণভাবে গ্যাসে বা বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, তাকেই ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ বলে। অর্থাৎ 1 কেজি, তুমি ধরো 1 কেজির এটা হচ্ছে লিকুইড, 1 কেজি এটা তরল পদার্থ, এটাকে সম্পূর্ণভাবে 1 কেজির একটা গ্যাসে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, তাকেই বলে ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ। কি মনে রাখবো? পয়েন্ট টু বি নোটেড, তোমাদের এক্সামে বারবার এসেছে 100°C উষ্ণতার জলীয় বাষ্প। 100°C উষ্ণতার জলীয় বাষ্প মানুষের ত্বককে 100°C উষ্ণতার ফুটন্ত জলের চেয়ে বেশি পুড়িয়ে দেয়। কেন? বলছে 100°C উষ্ণতা যে জলীয় বাষ্প, যে ভেপার, সেটা মানুষের ত্বককে 100°C উষ্ণতা ফুটন্ত জল এর থেকে বেশি পুড়িয়ে দেয়। কেন? কারণ জলীয় বাষ্পে অতিরিক্ত লিনতাপ থাকে। 100°C উষ্ণতার যে ওয়াটার, যে জল, এটা কি লিকুইড স্টেটে থাকে, এটা হিট করছে, হিট করে এটা কি পরিণত হলো? এটা কিসে পরিণত হলো? 100°C উষ্ণতার ভেপারে পরিণত হলো। তাহলে এই যে ভেপারে পরিণত হলো, এর মধ্যে কি এই হিট, এই লিনতাপটা ঢুকে গেল, তাহলে কি এর এনার্জি কি হয়ে গেল? বেশি হয়ে গেল। কার থেকে? এই 100°C উষ্ণতার লিকুইডের থেকে, 100°C উষ্ণতার জলের থেকে। তাহলে কে বেশি আমাদেরকে ক্ষতি করবে? কে আমাদের স্কিনকে বেশি পোড়াবে? অবশ্যই 100°C উষ্ণতার বাষ্প। কার থেকে? 100°C উষ্ণতার জলের থেকে। তাহলে কেন 100°C উষ্ণতার ভেপার, বাষ্প, 100°C উষ্ণতার লিকুইড, তরল এর থেকে বেশি এনার্জাইজড, অর্থাৎ বেশি কাইনেটিক এনার্জি থাকে, বেশি এফেক্টফুল, বেশি আমাদের স্কিনকে ড্যামেজ করে? কারণ এর মধ্যে লিনতাপ বা লেটেন্ট হিট থাকে। তার মানে কি? লেটেন্ট হিট থাকে মানে টেম্পারেচার থাকে, টেম্পারেচার থাকে মানে কণাগুলির মধ্যে কি মুভমেন্ট বেশি, ভেলোসিটি বেশি, স্পিড বেশি, তার মানে কাইনেটিক এনার্জি বেশি। তার মানেই এরা বেশি ক্ষতি করবে। কাকে? স্কিনকে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট এফেক্ট অফ প্রেশার। এবার আমরা শিখবো চাপের প্রভাব।
উষ্ণতার মতো চাপ প্রেসার পরিবর্তন করেও পদার্থের অবস্থার পরিবর্তন করা যায়। সবার প্রথমে কি গ্যাসের তরলীকরণ, লিকুইডিফিকেশন। সবার প্রথমে কি গ্যাসের তরলীকরণ, গ্যাসের লিকুইডিফিকেশন। যদি আমরা কোনো গ্যাসের ওপর উচ্চ চাপ প্রয়োগ করি এবং একই সাথে তার উষ্ণতা বা তাপমাত্রা কমিয়ে দিই, অর্থাৎ কোনো একটা পদার্থ, কোনো একটা গ্যাস, তার উপরে আমি এক্সটার্নাল ফোর্স দিলাম, চাপ প্রয়োগ করলাম, প্রেসার বাড়ালাম, মানে কম্প্রেস করলাম, সাথে সাথে ঠান্ডা করে দিলাম, কুল করে দিলাম, তাহলে গ্যাসের কণাগুলি খুব কাছাকাছি চলে আসে এবং গ্যাসটি তরলে পরিণত হয়ে যায়। বলছে আমরা একটু আগে কি শিখেছিলাম, যদি আমরা গ্যাসকে ঠান্ডা করি তাহলে সে কিসে পরিণত হবে, লিকুইড তরলে পরিণত হবে। ঠিক একইভাবে গ্যাসের যদি আমরা গ্যাসের ওপরে গ্যাসীয় অণু, গ্যাসীয় পরমাণু, গ্যাসীয় পার্টিকেল, গ্যাসীয় কণা, এদের ওপর যদি আমি চাপ বাড়িয়ে দিই, প্রেসার বাড়িয়ে দিই, তাহলেও গ্যাস থেকে কিসে কনভার্ট হবে, গ্যাস থেকে কিসে রূপান্তরিত হবে, লিকুইড তরলে পরিণত হবে। তাহলে তোমরা মনে রাখবে, চাপ বাড়ালেও কণাগুলি কাছাকাছি আসে, আবার তাপমাত্রা কমালেও কণাগুলি কাছাকাছি আসে। কারণ কি, তাপমাত্রা কমালে অণুগুলির মধ্যে গতিশক্তি কমে যায়, গতিশক্তি কমে গেলে তারা পরস্পরের কাছে চলে আসে। আর একটা জিনিস এখান থেকে আমরা কি শিখবো, ড্রাই আইস, শুষ্ক বরফ। শুষ্ক বরফ জিনিসটা কি, কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2, কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2, এটাকেই বলা হয় শুষ্ক বরফ। তাহলে আমরা পরীক্ষায় যদি কোশ্চেন দেয় ড্রাই আইস কি, বলবো কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। উচ্চ চাপে একে সংরক্ষণ করা হয়। ড্রাই আইসকে কেমন করে সংরক্ষণ করা হয়, উচ্চ চাপে এটিকে সংরক্ষণ করা হয়। এখানে কি পয়েন্ট মনে রাখবো, চাপ কমিয়ে এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm করলে, চাপটাকে কমিয়ে যদি 1 atm এক বায়ুমণ্ডলীয় চাপ করে ফেলি, তাহলে এটি তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। এখানে কি মনে রাখতে হবে, চাপ কমিয়ে এক বায়ুমণ্ডলীয় চাপ করলে এটি তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, চাপ এবং উষ্ণতা এই দুটি বিষয় একসাথে নির্ধারণ করে যে কোনো পদার্থ কঠিন, তরল নাকি গ্যাসীয় অবস্থায় থাকবে। অর্থাৎ চাপ ও উষ্ণতা প্রয়োগ করে আমরা কোনো কঠিন পদার্থকে তরলে নিয়ে যেতে পারি, আবার তরল পদার্থকে আমরা গ্যাসে নিয়ে যেতে পারি। ঠিক একইভাবে সলিড থেকে আমরা লিকুইডে নিয়ে যেতে পারি, লিকুইড থেকে গ্যাসে নিয়ে যেতে পারি। ঠিক একইভাবে গ্যাস থেকে আমরা লিকুইডে নিয়ে আসতে পারি, আবার লিকুইড থেকে সলিডে নিয়ে আসতে পারি। কিসের সাহায্যে নিয়ে আসতে পারি, টেম্পারেচার চেঞ্জ করে আর প্রেসার চেঞ্জ করে। তাহলে দেখো এখানে আমরা কিছু প্রশ্ন উত্তর করি। বলছে কি, বলছে নিচের উষ্ণতাগুলিকে সেলসিয়াস স্কেলে রূপান্তরিত করো। এবার আমরা শিখব কিভাবে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হয়, আর কেলভিন থেকে কিভাবে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হয়। মনে রাখবে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 অ্যাড করতে হয়, আর কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যেতে গেলে -273 করতে হয়, -273 করতে হয়। এখানে কত দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে 300 কেলভিন, 300 কেলভিন। এখান থেকে কোথায় যেতে হবে, ডিগ্রি সেলসিয়াসে যেতে হবে। কিভাবে করব, -273 করব, কত পাবো, 300 -273, 27 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কি দিয়েছে, বি নাম্বার 573 কেলভিন। এটার থেকে আমরা ডিগ্রি সেলসিয়াসে কি করে কনভার্ট করব, -273 করব। তাহলে 573 -273 করলে কত আসবে, 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খুব সহজেই আমরা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে ফেললাম। কি করে কনভার্ট করলাম, -273 করে। চলো দেখো, এখানে একটা ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলাটা মনে রাখবে, যেটা আমি বললাম তোমাদেরকে। কেলভিনে কি করে পাবো, ডিগ্রি সেলসিয়াসের সাথে ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে কেলভিনে কনভার্ট করব, +273 করতে হবে। ঠিক একইভাবে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কিভাবে কনভার্ট করব, -273 করতে হবে, -273 করতে হবে। সেটাই এই দুটো পয়েন্টে বলেছে। এখানে দেখো এক্সাম্পলগুলো সলভ করে দেওয়া আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিচের উষ্ণতাগুলিতে জলের ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট কি হবে। 250 ডিগ্রি, 250 ডিগ্রি সেলসিয়াস, আর একটা দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। বলছে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের কি অবস্থা হয়। আমরা জানি জলের সাধারণ স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু 250 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কের চেয়ে অনেক বেশি, তাই এই চরম উষ্ণতায় জল সম্পূর্ণভাবে গ্যাসীয় অবস্থা অর্থাৎ ভেপারে পরিণত হবে। আমরা জানি ওয়াটার অর্থাৎ জল, এর স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত দিয়েছে, 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবভিয়াসলি জলের লিকুইড পার্ট কোথায় কনভার্ট হয়ে যাবে, গ্যাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা জলের কোন অবস্থা পাবো, 250 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসীয় অবস্থা পাবো। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি পাবো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো জলের স্ফুটনাঙ্ক। এই নির্দিষ্ট উষ্ণতায় জল ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়। এই উষ্ণতায় তরল এবং গ্যাস উভয় অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত জল সম্পূর্ণ বাষ্পীভূত হচ্ছে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার কি হবে, জলের কি কি স্টেট থাকবে, জলের লিকুইড স্টেটও থাকবে
গ্যাসীয় স্টেটও থাকবে। 100°C উষ্ণতায় প্রথম যখন ঢুকলো, 100°C উষ্ণতা যখন প্রথম হলো তখন লিকুইড ছিল জলটা, তারপরে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে 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 বাড়ছে, ভেতরে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা দিচ্ছি, সম্পূর্ণ 100°C উষ্ণতার জল যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ 100°C উষ্ণতার গ্যাসে রূপান্তরিত হবে ততক্ষণ এই 100°C উষ্ণতা টেম্পারেচারে কোনো পার্থক্য হবে না, কোনো চেঞ্জ হবে না। কারণ কি, এদের মধ্যে লেটেন্ট হিট ঢুকছে, লোকানো তাপ ঢুকছে। তাহলে আমরা বলতে পারি 100°C উষ্ণতায় জলের কটা অবস্থা? দুটো অবস্থা, একটা লিকুইড তরল অবস্থা আর একটা গ্যাসীয় অবস্থা। নেক্সট কি প্রশ্ন? কোশ্চেন নাম্বার 3, অবস্থার পরিবর্তনের সময় কোনো পদার্থের উষ্ণতা কেন স্থির থাকে? একটু আগে আমরা লেটেন্ট হিট অর্থাৎ লীন তাপের কনসেপ্ট শিখেছি। অবস্থার পরিবর্তনের সময় যেমন বরফ গলে জলে পরিণত হওয়ার সময়, বা জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার সময় বাইরে থেকে যে তাপ দেওয়া হয় তা পদার্থের কণাগুলির গতিশক্তি বাড়ায় না। বলছে অবস্থার পরিবর্তন অর্থাৎ ধরো এই আইস থেকে কিসে পরিণত হচ্ছে? ওয়াটারে কনভার্ট হচ্ছে, অথবা ওয়াটার থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে অর্থাৎ গ্যাসীয় স্টেটে যাচ্ছে। এই সময়, এই রূপান্তরের সময় আমরা কি দিই? হিট দিই। এই হিট দেওয়ার সময় কিন্তু পদার্থের মধ্যে যে পার্টিকেল থাকে সেই পার্টিকেলগুলো কি হয় না, এই পার্টিকেলগুলো কিন্তু টেম্পারেচার বাড়াতে সাহায্য করে না। কিসে সাহায্য করে? এই তাপটা, এই হিটটা কেবলমাত্র এই কণাগুলির মধ্যে যে বন্ধন থাকে সেই বন্ধনটা ভাঙতে সাহায্য করে। সেই জন্য এখানে টেম্পারেচারের ইনক্রিজমেন্ট হয় না, উষ্ণতার বৃদ্ধি হয় না, শুধুমাত্র স্টেটটা চেঞ্জ হয়, কঠিন থেকে তরলে পরিণত হয়, আবার তরল থেকে গ্যাসে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা দেখলাম যে তাপ শক্তি কণাগুলির মধ্যেকার বা পারস্পরিক আকর্ষণ বলকে শিথিল বা মুক্ত করতে এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। এখানে এই যে লেটেন্ট হিট, এই তাপ শক্তি, এই যে লীন তাপ, এটা পদার্থের টেম্পারেচার ইনক্রিজ করতে ব্যবহার হচ্ছে না। কি ইনক্রিজ করতে ব্যবহার হচ্ছে? কিসে ব্যবহৃত হচ্ছে? এর মধ্যেকার যে বন্ধন সেটা ভাঙতে সাহায্য করছে। এই জন্যই আমরা এই তাপকে বলি লীন তাপ বা লেটেন্ট হিট। এই তাপ, এই শক্তি উষ্ণতা বাড়াতে কোনো ভূমিকা নেয় না, বরং এটা অবস্থার পরিবর্তন করতে সাহায্য করে। সেই জন্য কি বলছে? অবস্থার পরিবর্তনের সময় কোনো পদার্থের উষ্ণতা কেন স্থির থাকে? কারণ মনে রাখতে হবে লেটেন্ট হিট, লীন তাপ সবসময় স্টেট চেঞ্জে সাহায্য করে, অবস্থার পরিবর্তন করতে সাহায্য করে, এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে সাহায্য করে, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিডে যেতে সাহায্য করে, কিন্তু টেম্পারেচার বাড়াতে সাহায্য করে না। সেই জন্যই পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা খুব দারুণভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস তোমাদের কতটা ভালো লাগলো, কতটা সুন্দর লাগলো, কতটা তোমরা বুঝতে পারলে তা তোমরা কমেন্ট বক্সে নিচে জানাবে। তোমাদের কিছু বাড়ির কাজ দিই। বাড়ির কাজ কি? বাড়ির কাজ লেখো, গরম ও সদ্য রান্না করা খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকেও আমাদের নাকে পৌঁছায়, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পাওয়ার জন্য আমাদের সেই খাবারের খুব কাছাকাছি যেতে হয় কেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? সেটাই তোমরা বাড়ির থেকে পড়ে এসে আমাকে কমেন্টে জানাবে। এই কনসেপ্টটা পড়ার সময় তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিই। এর মধ্যে কিন্তু ডিফিউশন, ব্যাপন এবং টেম্পারেচার, উষ্ণতা, এর মধ্যেকার যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের সাহায্যেই, সেই রিলেশনের সাহায্যেই ডিফিউশন, টেম্পারেচারের সাথে ব্যাপনের কি সম্পর্ক, এর যে রিলেশন তোমাদেরকে আমি আজকের ক্লাসে শিখিয়েছি, সেই রিলেশন থেকেই তোমরা কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে। তাহলে তোমরা প্রত্যেকে এই প্রশ্নটা বাড়িতে চেষ্টা করবে। যদি না পড়ো, পরের দিন আমি ক্লাসের প্রথমেই এই প্রশ্নটা সহজ ভাষায় এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো স্টুডেন্টস, তো ছাত্রছাত্রীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা লীন তাপ, উষ্ণতা ও চাপের প্রভাব, আজকের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকো, তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।